নতুন বন্দোবস্তটা কি? নতুন বন্দোবস্তটা এনসিপির নেতাদের মুখে মাঝে মাঝে শুনতাম। তো ওরা কি এই গত 1 বছরে বলতে পারছে নতুন বন্দোবস্তটা কি? মানে এই জিনিসটা কি? ওরা তো এখনো ক্লিয়ার করতে পারে নাই। ওরা বলেও নাই যে এটা নতুন বন্দোবস্ত। ওরা যেটা করতেছে এটা কি নতুন বন্দোবস্ত? ওটা তো মানুষ প্রত্যাখ্যান করেছে। তার প্রমাণ তো ডাকসু নির্বাচন ভাইসে গেছে তো ভাই। কোথায় তারা বলেন? মানে পঞ্চম মানে ভিপিতে তারা পঞ্চম হয়েছে, তারপরে আপনার জিএসএ পঞ্চম হয়েছে, এজিএসএ ষষ্ঠ হয়েছে, এজিএসএ 1000 ভোটও পায় নাই। তো এইটাই যদি নতুন বন্দোবস্ত হয় গেছে নতুন বন্দোবস্ত কিছু না। ডাকসু নির্বাচন ছাত্র শিবিরের একটা উত্থান ঘটেছে। শুনেন, ছাত্র শিবিরেরও উত্থান ওইভাবে ঘটে না, আপনি ওইভাবে দেখলে হবে না। কিন্তু যেটা মান্না ভাই বলেন যে এইগুলি ছাত্র শিবিরের সব ভোট তারা পায় নাই, এখানে বাইরের ভোট আছে, অনেক অনেক নেগেটিভ ভোট এখানে আছে। কিন্তু ছাত্র শিবির আপনার বলেন তো যদি একটা সুস্থ পরিবেশ হয়, স্বাভাবিক পরিবেশে পরবর্তী দেখেন আপনি পাত্তা পাবেন না তারা। জামাতই পাত্তা পাবেন না। আপনি জামাত দেখেন পরে কি হয়, পাবেন না পাত্তা। আপনি ওই একটু আগে একটা প্রশ্ন করছিলেন আগের বার, যেটার উত্তর আমি দিতে পাই নাই। আপনি বলছিলেন, আমি বলছিলাম যে ওই আপনার প্রত্যন্ত অঞ্চলে 95% 98% ভোট মামলার বাদী হলো বিএনপি। এই জিনিসটা ছাত্র স্টুডেন্টদের মধ্যে প্রভাব বিস্তার করছে তাদের আত্মীয় স্বজনের জন্য, এই জন্য তারা বিএনপিকে প্রত্যাখ্যান করছে। এটা বলছিলাম। কিন্তু আপনি বলছিলেন তাহলে জাতীয় নির্বাচনে তো এই বাস্তবতায় থাকবে না, তা থাকবে না। থাকবে না কেন আমি বলি, তখন কিন্তু ওই আওয়ামী লীগের ভোটের জন্য দেওয়ার জন্য একমাত্র বিকল্প হিসাবে কিন্তু জামাত থাকবে না, ওখানে জাতীয় পার্টিও থাকবে। অথবা তারা আরও বেশি ডেডিকেটেড, হয়তো তারা কেউ ভোটও দিবে না। এটাও হতে পারে যে আওয়ামী লীগের রাজনীতি তারা এতটাই মানে অনুগত যে ভোট না দিয়ে প্রমাণ করবার চেষ্টা করবে যে আওয়ামী লীগ ভোট না দিলে কত লোকে না দেয়। এটাও হতে পারে। কাজেই এই মানে জাতীয় পার্টি যদি ক্যান্ডিডেট হয় সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে তারা বিকল্প হিসেবে দিবে, তখন তারা জামাত কেন দিবে না? কাজেই এই ইকুয়েশনটা ওখানে আপনি হুবহু পাবেন, তা পাবেন না, এবং সেটা হবেই না আমার হিসাবে। তো হ্যাঁ ঠিক আছে, অনেক জায়গায় আমি বলি আপনাকে, জামাতে ইসলামের অনেক জায়গায় আমি জানি তারা অনেক মানে কিছু ভালো কাজও করছে। মানে এই গত 1 বছরে তারা এটা ইন্টেনশনালি করছে। তারা আগামী নির্বাচনটাকে সামনে রেখেই কিন্তু কাজটা করছে। আমাকে অনেকে বলছেন যে বিএনপি আওয়ামী লীগের একজন লিডারের বিরুদ্ধে মামলা করছে, তাকে ধরে নিয়ে গেছে। বিএনপি হয়তো তার ব্যবসা প্রতিষ্ঠানটা দখলও করতে গেছে। বিএনপি অথবা বিএনপি নামধারী যাই বলি না কেন, জামাতের লোক যেটাকে তাকে থামাইছে, জামাতের লোক তাদেরকে আওয়ামী লীগের লোকজনের জন্য প্রোটেকশন দিছে। এরকম ঘটনা অনেক আছে। সেই সমস্ত ওইগুলো তারা হয়তো নির্বাচনকে মাথায় রেখে হয়তো লং টার্ম প্ল্যান করছে যে এভাবে আমরা এদের মন জয় করার চেষ্টা করি, হয়তো করছে। কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা শেষ মুহূর্তে যায় কিন্তু ভোটটা ওটা হবে না রে ভাই, ওই কৃতজ্ঞতা হবে না। এটা আমি যতটুকু বুঝি আর কি। কারণ আওয়ামী লীগের একটা ব্যাপার আছে কিন্তু ভাই, এটা তো ভাই বংশানুক্রমিক দল, তো এটা কিন্তু এক পুরুষের দল না। তো তাদের মধ্যে মুক্তিযুদ্ধরা তাদের মধ্যে এমনভাবে ঢুকানো আছে, ওইখান থেকে আপনি বেরোতে পারবেন না। তো নৌকা কখনো দাঁড়িপাল্লায় মাপতে যায় না, যাবে না, এটা হবে না রে ভাই, এটা হবে না। এটা বলে তবুও আমি তারপরেও বলি ভাই, আমরা তো আমাদের মতো করে বলতেছি, বাস্তবে কি আছে না আছে এটা তো আমি বলতে পারবো না। কিন্তু তারপরে আমি যেভাবে বুঝি সেটাই তো আমি বলবো। আমি এখন পর্যন্ত এইভাবেই বুঝি। এবং সবচেয়ে যেটা বড় কাজ যেটা, সেটা হলো বিএনপির আত্মোপলব্ধির একটা জায়গা আছে এখানে। বিএনপিকে বুঝতে হবে যে মানুষ তার উপর খুশি নয় কেন। যদি এটা বিএনপি বুঝে, ধরেন আমরা কি চাই, দেখেন আমরা তো একটা মধ্যপন্থা চাই, যত যাই বলেন। আমরা কিন্তু এক্সট্রিম কোনো দিকে ডান, এক্সট্রিম ডান, মানে আমরা এটা কিন্তু চাচ্ছি না। এটা একজন ভোটার হিসেবে আমি চাই যে এমন একটা দল ক্ষমতায় আসুক যা নাকি মধ্যপন্থা হবে, যা নাকি এদিকেও ধরবে এদিকেও ধরবে, সবাইকে নিয়ে মিলেমিশে চলবে। তো সেই দলটা তো ভাই জামাত না, সেটা জামাত না। শিবির কিছু কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু এখন তারপরও মানুষ হইতে পারে, মানুষ হয়তো আপনার এক্সট্রিমিস্টদের প্রতি যায়, এটা হতে পারে। যেমন আরেকটা ব্যাখ্যা আমি পাইলাম এদিন, এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি ডাকসু ইলেকশনে প্রত্যেকটা ক্লাসে আপনি দেখবেন মিনিমাম 30% কিন্তু আসছে মাদ্রাসা থেকে। এটা তো আমাদের আমলে ছিল না, আমরা কিন্তু পাইনি। এখন মাদ্রাসা স্টুডেন্টদেরকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি কিছু সুবিধা আছে, কারণ ওই প্রিভিয়াস মার্কসটা তো এখানে যোগ হয়, এসএসসি ইন্টারমিডিয়েট যোগ হয়, তো সেখানে মাদ্রাসার পোলাপান ভালো মার্কস পায়, মেধার কারণে পাক, সিস্টেমের কারণে পায়। তো সেই মার্কসটার কারণে ওরা কিন্তু ভর্তি পরীক্ষা এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার ফলে অনেক মাদ্রাসা স্টুডেন্ট আছে। এখন ওই জায়গাটাতে কিন্তু
আমি মনে করি শিবিরে কিছু সমর্থক থাকতেও পারে, বাড়তেও পারে। মাদ্রাসায় কিন্তু সেটা হচ্ছে বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দলেরও কিন্তু কমিটি আছে, যেমন ছাত্র শিবিরেরও যেরকম তৎপরতা রয়েছে মাদ্রাসাগুলোতে, ছাত্র দলেরও কিন্তু সেই তৎপরতা রয়েছে। তা থাকতে পারে, কিন্তু সেটা যে মাদ্রাসা যে শিবিরের যে ছাত্রদল বেটার অবস্থায় আছে, এটা আমার কমন সেন্স বলে না। আমি জানি না, কাজে এইগুলি অনেকগুলি ফ্যাক্টরি এখানে কাজ করছে রে ভাই। কাজে এই ফ্যাক্টরিগুলো এখানে কাজ করবে, এটা হবে। এবং আমাদের এখানে তো এগুলো বেড়েও গেছে। গত আওয়ামী লীগ আমল তো আওয়ামী লীগ থেকে কাজ, আওয়ামী লীগ তো শুনে না, আওয়ামী লীগ বেসিক্যালি সত্যি কথা বলতে কি, এরা আমাদের গণতন্ত্র এবং গণতন্ত্রের যে বিভিন্ন প্যারামিটারগুলো, এগুলোকে মানে বিভিন্ন উপাদানগুলো, এগুলোকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এটাকে আবার আগের জায়গায় ফিরে আনতে ভাই সময় লাগবে। কি করে নাই তারা, মানে কেবলমাত্র এই ভদ্র মহিলা নিজে ক্ষমতায় থাকার জন্য, আর কিচ্ছু না। কিন্তু মানে উনি আওয়ামী লীগেরও বিরাট একটা ক্ষতি করে গেছে কিন্তু উনি। কাজে এটা আসলে কি বলবেন এখন, এইগুলি দেখবেন আপনি, এই যে মাদ্রাসা স্টুডেন্টদের এইভাবে এই করে, এগুলি তো ওনারা বলে হয়েছে না। সঠিক। জামাত কিন্তু আসলে নির্বাচনমুখী একটা দল, তারা নির্বাচন করতেই চাচ্ছে আগামীতে। 300 আসনে প্রার্থী দিয়ে তারা কিন্তু প্রচার, তারা আগেই বলছে। এখন নতুন করে পিয়ার বলে, তাহলে ওইটা তাহলে কি করে? এই পিয়ারটা কি তাদের পিয়ারটা তাদের হলো একটা রাজনৈতিক দাবি। এবং তারা কিন্তু যেদিন আমি প্রথম একদিন শুনলাম তাহের সাহেব বললেন, ইলেকশন কমিশনে দেখা করতে গেছিলেন, দেখা করে বাইরে এসে উনি বলতেছেন যে পিয়ার নিয়ে আমাদের আন্দোলন রাজপথে চলবে। তার মানে এইটা তাদের একটা দাবি, এবং এই দাবিটা তারা নির্বাচনের সময় ব্যবহার করবে। আন্দোলন এবং নির্বাচন দুইটা একই, তারা নির্বাচনে যাবে, নির্বাচনে তারা এই পিয়ারের দাবিটা নিয়ে যাবে সামনে, জনগণের সামনে নিয়ে যাবে। ইশতেহার দেয় না, ইশতেহারের মতো করে বলবো আমরা যদি যাই তাহলে আমরা পিয়ারটা বাস্তবায়ন করবো, অমুক করবো তমুক করবো, এবং পিয়ারের ব্যাখ্যা তারা তখন করবে। এটা খারাপ না, এটা ভালো জিনিস। ভালো জিনিস এখানে আমাদের দেশের মানুষ কিন্তু পিয়ারটা ভালো মতো বোঝে না। কাজেই আমি না বুঝেই প্রত্যাখ্যান করলাম, এটা কোনো ভালো কাজ না। অথবা না বুঝেই গ্রহণ করলাম, এটাও ভালো কাজ না। কাজেই ওরা যদি সবার সঙ্গে যায়, পিয়ারটাকে বুঝায় তাদের মতো করে, তখন যদি ওই বুঝটা ঠিক না হয় তাহলে অন্য পক্ষ তারা বা তাদের মতো করে বুঝাবে। কিন্তু পিয়ারটা মানুষের মধ্যে আলোচনায় আসবে, এটা আমি মোটামুটি মন্দ মনে করি না। তারা ইলেকশনে খুব আনন্দের সঙ্গেই যাবে আমার ধারণা। এবং যে তারপরে তারা শক্তি পরীক্ষা করবে, কতটুকু হয় না হয়, হয়তো আগের যে কোনো সময় তারা ভালো করবে আমার ধারণা। কারণ আগে তো বুঝি নাই, 2001 সালে তারা ক্ষমতার পার্টনার হয়েছিল, কিন্তু তারা কত পার্সেন্ট ভোট পাচ্ছে এটা তো বুঝিনি আমরা। কারণ যেখানে তারা জিতছে ওখানে তারা বিএনপির ভোট সহ জিতছে, তাই না? এটা তো বোঝা যায়নি আসলে। কাজেই এককভাবে ইলেকশন করলে তাদের ভোটটাও আমরা 4%-এর বেশি বোধহয় পায়নি একবারও। যাক, এটা আমরা বলতে পারবো না, কারণ তারা তো কোনো না কোনো দলের সঙ্গে ছিল। না, এককভাবে দুইবার করেছে। 96 জুনেরটা করেছে, আর আরেকবার করেছে হচ্ছে 91-তে। 91-তে কৌশলগত ঐক্য ছিল। আচ্ছা, যাক, কাজেই আমরা এটা বুঝতে পারবো তাদের ভোটটা কি আছে। আমি মনে করি এটা খারাপ না, এটা বরং ভালো। পিয়ারের দাবি ডিসেম্বরটা তারা ইশতেহারে মানে আগামী নির্বাচনে তাদের একটা ইস্যু হিসেবে উপস্থাপন, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আগামী কয়েকদিন পরেই দেখবেন যে ডাকসু নির্বাচন থিতে হয়ে গেছে, এই আগামী 1 সপ্তাহ ভালো দেখি নাই। কারণ এটা আসলে খুবই তড়িঘড়ি করে, খুবই আনাড়ি প্রক্রিয়ায় এবং খুবই অযোগ্য লোকদের নিয়ে একটা প্রজেক্ট হাতে নিচ্ছে ইউনূস সরকার। এবং ওনার যে স্বভাব, যে বিদেশে যারা থাকে তারা খুব মেধাবী, আর আমরা যারা থাকি আমরা ঘাস টাস খাই। কাজে উনি ওনার মতো করে ওদেরকে নিয়ে আসছেন, এবং ওইটা ভাই আমাদের দেশের জন্য লাখসই কিছু না। তারা এই একটা প্রজেক্ট হাতে নিয়ে এটা করছে, এবং এটা আলটিমেটলি খুব বেশি কিছু হবে না। কারণ ওনারা এখন এসে নিয়ে পলিটিক্যাল পার্টিগুলির কাছে কাকুতি নীতি করতেছেন যে এটা কীভাবে বাস্তবায়ন করা যায়। তো যখন এটা আপনি প্রণয়ন করলেন, শুরুতেই তাদের একজন করে প্রতিনিধি নিয়ে নিতেন, তাহলে তো এত ঝামেলা হতো না। তারা প্রতিনিধি থেকে ছাত্র প্রতিনিধি, ছাত্র প্রতিনিধির ভূমিকা উনি কী আছিল বলেন আপনি? প্রত্যেকটা ইয়েতে একটা করে ছাত্র প্রতিনিধি ছিল। ওরকম 2-1টা প্রতিনিধির সঙ্গে আমার 2-1বার আলাপ আলোচনা হয়েছে। ওদের কেন নিয়েছিলেন আপনি এই পোলাপানগুলিরে? কই এই প্রতিনিধি, এই বিশাল জ্ঞানী এরা কই এখন? ছাত্র প্রতিনিধি নিলেন আপনি, তাদেরকে শ্রমিক প্রতিনিধি নিতেন, একটা কৃষক প্রতিনিধি নিতেন। আপনার এমপ্লয়ার দেখে তাদের আপনি নিতে হবে। ভাই এই লোকের কথা বলে লাভ নাই। দেখ, উনি একটা বানাইছে একটা জিনিস, এটা বানানোর পরে এখন এটা আর খাওয়াইতে পারে না, কেউ তো আর খায় না। পলিটিক্যাল পার্টিগুলো তারা এটা মানবে কেন? বিএনপি মানবে। বেসিক্যালি বিএনপি কথাই বলি আমি। যদি বিএনপি দেখেন আপনি, বিএনপি আজকাল থেকে আরও 3.5 বছর আগে এই সংস্কার বিষয়টা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে প্রথমত বিএনপি আনছে রে ভাই। তারা 31 দফা একটা সংস্কার প্রস্তাব আনছে, এবং নিজের থেকেই বলতেছে যে এটা করবো, এটা করবো।
এবং সেখানে যেগুলি যে করবে বলতেছে এগুলোতে বিএনপির আগের যে ঐতিহ্য তার সঙ্গে কিন্তু যায় না। তারা যেগুলো বলতেছে যারা আগে এত সব প্রস্তাব নিয়ে আসছে এই প্রস্তাবগুলি যারা বিবেচনা করছে বলতে পারতো আপনাদের তো এক্সিস্টিং একটা প্রস্তাব আছে ভাই, ওটা আমাদেরকে দেন, আমরা আলোচনা করি। করছে ওটা বাদ, তারা সব বুঝে। তো বুঝুক, কি বুঝছে একটাও তো নতুন আছে মৌলিক, কি ওইটাই দেখে নিচ্ছে, ওইটাই না বলে নকল করছে আর কি, আনারই মতো করছে। মহাজ্ঞানী ভাই, এতগুলি বলার দরকার নাই। আমি আমারটা বলি, আমি তো মিডিয়ার সঙ্গে আছি, আপনি মিডিয়ার সঙ্গে আছেন। এই মিডিয়ার সংস্কার কমিশন যেটা করছে এটা কই কিছু আছে? এক লোকে নিয়ে আসছে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে সে সাংবাদিক, সে বাংলাদেশের সাংবাদিকতার সম্বন্ধে কি বুঝে? তার সঙ্গে একবার এক অনুষ্ঠানে বলছিলাম, আমি বলছিলাম তাকে সামনাসামনি বলছিলাম যে কামাল ভাইকে এখানে আনা হয়েছে মিডিয়া সংস্কার করার জন্য। উনি কি জানেন যে বাংলাদেশের 80% সাংবাদিকের বেতন এখনো 10,000 টাকা? উনি জানেন? উনি জানেন না। এবং 10,000 টাকাতে তারা কীভাবে সংসার চালায় এটা কি উনি বুঝেন? উনি বুঝবেন না, কারণ ওনার একটা ডিনার করতে 10,000 টাকার উপরে হয়, খরচ হয়। উনি কেমন বুঝবে? তো ওই লোক আনছে আমাদের মিডিয়া সংস্কার করবো। ইউনূস সাহেবের কাজ করবো বলে লাভ নেই, উনি বাংলাদেশকে বুঝে না। ইউনূস সাহেব বাংলাদেশকে বুঝে না, বাংলাদেশের মানুষকে বুঝে না। এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো এরকম একটা অবুঝ লোকরে আমরা দেশ শাসন করতে দিচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখেন কোনটি? এই নির্বাচনের ক্ষেত্রে ইউনূস সাহেব বলছে না উনি ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, উনি এটাও বুঝে না। কীভাবে দেবে শ্রেষ্ঠ নির্বাচন? আওয়ামী লীগের ভোট বাংলাদেশে, আমি তো বলি বাংলাদেশে এখনো মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা আমার কাছে ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক আছে এরকম। তো সেই লোকগুলি যখন ভোট দিতে যাবে তাদের জন্য ওই ব্যালট পেপারে বিকল্প কি থাকবে এটা ইউনূস সাহেব কনফার্ম করতে পারছে? তাহলে এরা কি করবে? এটা আওলা বাজাবে। যদি আওলা বাজে তাহলে ওটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কীভাবে হয়? ইউনূস সাহেবের পক্ষে এই নির্বাচনটা আসলে মানে কন্ডাক্ট করাই সম্ভব না। মানে ওনার আমলে ওনার ক্ষমতা থাকে তখন ঠিক হবে না। ঠিক হবে না এই কারণে যে উনি তো, আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতেছিলাম শুরুর থেকে, কিন্তু গত 15 বছর ধরে একটাই দাবি, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট চাই। এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মূল কনসেপ্টটা কি? কনসেপ্ট হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যারা নির্বাচনে অংশ নেবে না, তাদের কোনো দল নির্বাচনে অংশ নেবে না, কোনো দলের প্রতি তাদের কোনো পক্ষপাত থাকার মতো কোনো মানে কারণ থাকবে না। তো ওনার তো আছে, ওনার থেকে দল আছে এনসিপি, এই দল তো ওনার দল। এবং উনি নিজে এটা বলছে যে আমি ওদেরকে বলেছি তোমরা দল করো, বলেছে না? বলেছে। এবং ওনারা যখন মন খারাপ হয় উনি এটা শেয়ার করেন কার সঙ্গে? নাহিদ ইসলামের সঙ্গে। নাহিদ ইসলাম বাইরে এসে বলে উনি পদত্যাগ করতে পারেন। মানে ওনার মন খারাপ হলেও এরা ওনার আকাঙ্ক্ষাও পূর্ণ করার দায়িত্ব দিচ্ছে এদেরকে। তো এটা তো ওনার দল। তো ওনার দল থাকলে উনি কীভাবে নির্বাচন পরিচালনা করবেন? ওনার উচিত হবে আগেই পদত্যাগ করে চলে যাওয়া এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশনটা হোক।